আমাদের বাংলার রাজনীতি শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালো? শুধু গালিগালাজ, শুধু খিস্তি খেউর। ভাবতে অবাক লাগে। আমরা তো আদর্শ নির্ভর একটা রাজনীতির কথা ভাবতাম। আমাদের এই বাংলার রাজনীতিতে স্বাধীনতা সংগ্রামীদের উজ্জ্বল উপস্থিতি এখনো সবাই নিশ্চয়ই মনে করতে পারেন। তারা একটা আদর্শতাড়িত রাজনীতি করেছিলেন। পরবর্তী সময় যতই বিতর্ক হোক, 70-এর সেই নকশাল আন্দোলন, 70-এর দশক মুক্তির দশক করে তুলবার সেই আহ্বান, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু একদল ছেলেপিলে যে আদর্শের তাড়নায় রাজনীতির মঞ্চে এসে পড়েছিলেন, এবং কেউ কেউ বলেন এই বাংলাতে বিপ্লবের একলব্য দক্ষিণা দেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন একদল যুবক। আদর্শ মূল্যবোধ তাড়িত রাজনীতির ভিত্তিতেই তারা সেটা করতে পেরেছিলেন। কিন্তু কালক্রমে কি হলো, একটু একটু করে এই বাংলার রাজনীতি কোথায় এসে দাঁড়ালো আজ? ভাবুন, গত কয়েকদিন ধরে আমাদের রাজ্য রাজনীতিতে যা যা হচ্ছে একটু ভালো করে পর্যালোচনা করুন, মূল্যায়ন করুন। আঁতকে উঠবেন, শিউরে উঠবেন। যে ভাষায় নেতা নেত্রীরা কথা বলছেন, যেভাবে বিতর্ক চালাচ্ছেন, তাতে মনে হয় সংস্কৃতি একে বলে? খিস্তি খেউর আর গালিগালাজ। কোথায় এসে দাঁড়ালাম আমরা? যে বিষয়টা নিয়ে আলোচনা যাচ্ছিলাম মিরাতুনদির কাছে, মিরাতুনদি ভালো করে ভেবে দেখুন যে এই গালাগালিগুলো বর্ষিত হয় মূলত মহিলাদের উদ্দেশ্য করে। মহিলাদের গালাগালি দেওয়া হচ্ছে। আইসির উপরে রাগ একজন রাজনৈতিক নেতার, তাকে গালাগালি দেওয়া হচ্ছে যে ভাষায় বারবার মহিলাদের উপরে আক্রমণ। এবং আমি আপনাকে বলছি, আপনি হয়তো বলবেন অনুব্রত মণ্ডলের লেখাপড়া কিংবা তার বোধ বুদ্ধি নিয়ে। উল্টো দিকে আমি একটু মনে করিয়ে দিই মিরাতুনজি আপনাকে, এই অনুব্রত মণ্ডল শঙ্খ ঘোষকে যখন কটাক্ষ করেছিলেন যে ইনি আবার কোন কবি, ইনি কথা দিয়ে চলে এলেন, তখন অনুব্রত মণ্ডলের পাশে যিনি দাঁড়িয়েছিলেন আমাদের এখানকার, আমি কোট আনকোট, তিনি নাকি বিপ্লবী গায়ক, অনেক গান লিখেছেন, তিনি বলেছিলেন এই অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান, এবং তিনি গায়ক হিসেবে নানাজনকে গালাগালি দেন, খিস্তি দেন। তিনিও একজন সাংবাদিককে গালাগালি দিয়েছিলেন, ওই মহিলাদের কেন্দ্র করেই গালাগালিটা দিয়েছিলেন। মানে মহিলার নাম করে তিনি একটা অমুক ছেলে বলে গালাগালিটা দিচ্ছেন। অর্থাৎ তিনি লেখাপড়া জানেন, অনুব্রত মণ্ডল লেখাপড়া জানেন না, কিন্তু গালাগালির ক্ষেত্রে একই রকম ভাবে মহিলাদের উপরেই গালাগালিটা বর্ষিত হয়। এই যে ভাবনাটা, সবাই মহিলাদের উপরেই, মানে পিতৃতন্ত্রের বা পুরুষতন্ত্রের এই ভাবনাটা লেখাপড়া জানা অজানা সবার মধ্যে সমানভাবে কাজ করে। এইটা কি করে হয়? আমি একটু ছোট্ট সংশোধন করতে চাইছি। আমি কিন্তু মোটেও শুধুমাত্র লেখাপড়া ডিগ্রি অর্জন করা লোকদের উপর গুরুত্ব দিচ্ছি না। আমি এইখানে ব্রেন ম্যাটারটার কথা খুব জোর দিচ্ছি। ব্রেন ম্যাটারটা যদি স্কুল কলেজে না যাওয়া হয়, তারপরেও দেখা যায় প্রচুর মানুষ শুধু বইপত্র পড়ে সেরকম ব্যক্তিদের সংস্পর্শে এসে, তাদের সাহচর্যে এসে, তাদের কথা শুনে বিদ্যার্জন করতে পারে। ব্রেন ম্যাটার, সেটা খুব ইংরেজিতে বলছি, খুব দুর্ভাগ্য, ঠিক বোঝাতে পারছি না বলে, মস্তিষ্কের ব্যাপারটা একদম অফ করে দেওয়া হয়েছে। মস্তিষ্কটাকে আমি খুব ভালো বুঝতে পারি নিজে, আমার তো মস্তিষ্ক ছাড়া কিছুই নেই, আমার তো তাই মনে হয়। আমার মস্তিষ্কই আমায় বলে দেয় যে ভাবনাটা এরকম, এই ভাবনাটা এইভাবে না ভাবলে, এইভাবে ভেবে কাজ না করলে হবে না। ভাবনাটা আগে দরকার, তারপর কাজ। আমরা আমরা ইংরেজিতে কি বলি, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, তত্ত্ব আর প্রয়োগ। তত্ত্বটাকে কিন্তু আগে বুঝে নিতে হবে বিদ্যা অর্জন করে বা মস্তিষ্ক দিয়ে। বিদ্যার্জনটা মস্তিষ্কের ব্যাপার, ওটা অন্যভাবে হয় না। যতই হাত পা নাড়া, সাদা শাড়ি পরে, কালো শাড়ি পরে, নীল শাড়ি পরে বা জামা পরে হয় না। যাক, আমি প্রসঙ্গান্তরে যাচ্ছি না, তোমার প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করছি। কিন্তু একটু ভুল বোঝা হচ্ছে, লেখাপড়া জানা ভুল। আমি বহু মানুষকে দেখেছি লেখাপড়া জানে না, কিন্তু মস্তিষ্কটা সাংঘাতিক প্রখর। সেখানে যদি ঠিক সেখানে সে ধরতে পারে, কিন্তু ডিগ্রি অর্জন করেনি। আমি এরকম মানুষ আমাদের সময়ে বহু জনকে দেখেছি। তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার নেই। আমি সেই জন্য সংশোধন করে দিচ্ছি, আমি এই পড়াশোনা করা নামক বিদ্যা অর্জনের কথা বলি, লেখাপড়া করা নামক। ওই ক্লাস থেকে ক্লাসে ওটা এখনো চলছে। ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হয়ে যাচ্ছে, কিছুই শিখছে না।
শেখার কথাটা বলছিলাম। তুমি যেটা বলছো সেটার উত্তরটা খুব সোজা। সব মানুষই ঘা দেয় কাকে? মার খুব রাগ হলো, একজন মা তার স্বামীর উপরে বা শ্বশুরের উপরে বা শাশুড়ির উপর প্রচন্ড মার খেয়েছে, তাদের কাছ থেকে মার খেয়েছে মানে তাদের কাছ থেকে গঞ্জনা স্বীকার করতে হতে হয়েছে তাকে। একজন মহিলার কথাই বলছি আমি, বা একজন পুরুষ অফিসে দিব্যি তার বস তাকে যাচ্ছে তাই করে বলেছে, অপমান করেছে, তাকে কিছুদিন ধরে চাকরি খোয়াবার মতন ভয়ও দেখাচ্ছে যে চাকরি চলে যাবে, দেখে নেবো তুমি কি করো। সেই মানুষটি বাড়ি ফিরে কার উপরে সেই শোধটা নেয়? ওই অফিসের যিনি বস তাকে থাপ্পড়টা মারতে পারেন না বলে স্ত্রী যদি বলে যে চা এনে দেবো এখন, যাও যাও এখান থেকে যাও, অমনি অমনি চিৎকার করে উঠবে, ভেউ ভেউ ঘেউ ঘেউ করে উঠবে। অর্থাৎ স্ত্রী বেচারা কিছুই তা করেনি সে, কিন্তু তার উপরে করবে, কেননা প্রভুত্বটা আছে তার উপরে, কেননা সে তার থেকে দুর্বল অবস্থানে আছে বলে মনে করা হয় আমাদের সমাজ ব্যবস্থায়। স্বামী কথাটা আমার কাছে অত্যন্ত আপত্তিজনক। তো সেরকমই মা কারো কাছে ওরকমই তিরস্কৃত হয়েছে, গঞ্জনা পেয়েছে, অত্যাচারিত হয়েছে। ছেলেটা ঘ্যান ঘ্যান করছে, মা একটু দেখিয়ে দাও না এই পড়াটা, কালকে আমার পরীক্ষা আছে, দিল দুটো থাপ্পড় কষিয়ে। বাচ্চাটা কিন্তু কিছু করেনি, দুটো থাপ্পড় কষিয়ে দিল মা। এর থেকে কি প্রমাণিত হয়? তত্ত্বটা কোথায় লুকিয়ে আছে? প্র্যাকটিস বলছি না, তত্ত্ব। যে দুর্বল অন্যের হাতে আমার ওপরে, যে সে আমার উপর শাসন করবে আমাকে দুর্বল ভেবে, আমি আবার সেটার জন্য শোধ নেব আমার নিচে যে দুর্বল আছে আমার অধীনস্থ তার উপরে। এটাই চলে। এবং আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা এখনো পর্যন্ত ওই সোফিয়া কোরেশিদের, নরেন্দ্র মোদী নামক ব্যক্তিত্বরা সোফিয়া কোরেশিদের রাজনৈতিক কারণে ব্যবহার করছে, রাজনীতির জন্য ব্যবহার করছে। সোফিয়া কোরেশি একজন মহিলা, মহিলা হিসাবে কি তিনি নরেন্দ্র মোদী পুরুষ হিসেবে তাকে সম্মান দেন কি? গুরুতর সন্দেহ আমার আছে, সংশয় আছে। না, কখনোই সমান মাপের হয়নি, তাকে ব্যবহার করা হচ্ছে। তো তিনি পুরুষ আর আরেকজন মহিলা, এই পুরুষ আর মহিলার মধ্যে যে ব্যবধানটা আমরা এতদিন ধরে তৈরি করে রেখেছি, যে কোনো পুরুষ হয়তো কেতনও তার স্ত্রী বা তার মেয়েকে ভাবে যে দুর্বল, সুকান্তও তাই ভাবে হয়তো, কারণ আমরা ধারা বহন করছি। একমাত্র আমি কখনো ভাবিনি, ছোটবেলা থেকে আমি কখনো ভাবিনি, অভ্যাস করতে হবে আমাদের, কখনো না, কখনো না। সেটার কারণ ছিল আমার মা, ভয়ানক তেজি মহিলা এবং অত্যন্ত অন্য রকমের ব্যক্তিত্ব সম্পন্ন। তো সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আমরা তো মেয়েদের হতে দিই না, ছোটবেলা থেকে তাদের মেরুদণ্ডটা ভেঙে দিই। কারোর মধ্যে যদি পার্সোনালিটি দেখি, ব্যক্তিত্ব দেখি, তাহলে কোনো পুরুষই সেই মেয়েকে সহ্য করতে পারে না। এই ব্যবস্থাটা এখনো রয়েছে। তাই বিশেষ করে গালাগালিগুলো ইত্যাদি। আর একটা ব্যাপার আছে, নারী পুরুষের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি তোমরা এতগুলো আমার থেকে কম বয়সী কি করে বলি, কিন্তু আমি বৈজ্ঞানিক যুক্তিবাদী মন নিয়ে বেঁচে রয়েছি। অতএব একটা যৌন সম্পর্কের ব্যাপারটাও এক্ষেত্রে থাকে। যৌন সম্পর্কটাও এমন একটা ব্যাপার যেখানে মেয়েরাই অধীনতা স্বীকার করে, মেয়েদেরকে সেক্ষেত্রে অধীনস্থ হতে হয়। কটা মেয়ে যৌন সম্পর্কে আনন্দ পায়, আজকে আমি কথাটা বললাম বলে হয়তো তোমরা ভাবে যে দিদির বোধহয় ভীমরতি হয়েছে, না, কথাটা অত্যন্ত বৈজ্ঞানিক সত্য। এখানে আধিপত্যবাদ কাজ করে, একদম এই সম্পর্কে প্রতি আধিপত্যবাদ। রাস্তাঘাটে যৌন সম্পর্কের বিকৃতির শিকার কারা হয় বলো? মেয়েরাই হয়। অধিকাংশ ক্ষেত্রে এটাকে মেয়েদের দুর্বলতা ভাবা হয়, এটাকে মেয়েদের দুর্বলতা ভাবা হয়। অতএব কুৎসিত কদর্থক গালাগালিগুলো মেয়েদের সঙ্গে মিলিয়ে দেওয়াটা অনেক সুবিধা অনেক দিক থেকে। এই পুরুষ নারীর সম্পর্ক, যৌন সম্পর্ক, পুরুষের অধীনস্থ হয়ে থাকা, পরিবারে তাদের অবস্থান, মেয়েরা এখন আর বিয়ে করতে চাইছে না। লক্ষ্য করে দেখেছো? আমি দেখছি এদের পরের প্রজন্ম থেকে মেয়েরা আর বিয়ে করতে চাইছে না। তারা কিন্তু বুঝে নিয়েছে কোথায় আমরা দুর্বল হয়ে যাই। তাই যত রকমের কদর্যতা আছে, সেই কদর্যতাগুলো মেয়েদের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়, কারণ এখনো তারা দুর্বল বলে গণ্য হয়েছে বলে। খুব কম সংখ্যক মহিলা আছে সত্যিকার শ্রদ্ধা অর্জন করে, মানুষ হিসাবে স্বীকৃত হয়। মহিলা বলছে না, মানুষ বলছে, এরকম একটা মহিলা খুঁজে বেড়াও তো। মানুষ বলছে হ্যাঁ একখানা মানুষ দেখলাম, মহিলা নয়।
সেদিন জানবে যে হ্যাঁ, মেয়েরা মর্যাদার জায়গায় ফিরেছে। এই পদলাগলিগুলো সেদিন আর এই মহিলাদেরকে ঘিরে হবে না। এটা আমি মহিলা বলে বললাম না, আমি নিজেকে মানুষ বলে মনে করি বলে কথাগুলো বললাম। যেদিন মেয়েরা মানুষের স্বীকৃতি পেতে অর্জন করে নিতে পারবে, সেদিন আর এই ব্যাপারটা চলবে না, হবে না। দুর্বল জায়গাতেই মানুষ থুতু চেটায়। একজন কেউ সবল মানুষ এলে তার গায়ে কেউ থুতু ছেটাতে পারবে? কিন্তু দুর্বল মানুষ হলে বলবে যে যাও এক্ষুনি দেবো একেবারে থুতু থুতু ছিটিয়ে গায়ে। ঠিক তেমনি মেয়েদেরও তাই, সামাজিক অবস্থান যেটা আমাদের দেশীয় অবস্থান, সেই অনুযায়ী এটা ঘটে, এর আর কোনো কারণ নেই। বেশ মাতৃতান্ত্রিক সমাজে তুমি যাও, ঠিক। আমাদের দেশেরই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আছে আমাদের ভারতবর্ষে, সেখানে যাও, এটি ঘটছে না, ঘটবে না। পুরুষতান্ত্রিকতার একটা বিষয় এখানে কাজ করছে। ভয়ানক, একদম ভয়ানক, ভয়ানক। একদম। আমি কেতনের কাছে আসবো। কেতন, এই যে ভারত পাকিস্তান সংঘর্ষ, সেক্ষেত্রে সিঁদুর, কোথাও মনে হয় না এই যে সিঁদুর, সবাই সিঁদুর মুছে দেওয়া যাবে না, এটা প্রচারের মধ্যেও এক ধরনের পুরুষতান্ত্রিকতা আছে বলে মনে হয় না? যে আসলে মহিলাদের সম্মান নয়, মহিলাদের ওইটা মহিলাদের মহিমান্বিত করে, এটা বলে এক ধরনের পুরুষতন্ত্রের প্রচার। কোথাও মনে হয় না যে আমাদের দেশের শৌর্য বীর্যের চেয়েও পুরুষতন্ত্র যেন বেশি সক্রিয় হয়ে উঠলো এই প্রচারের মধ্য দিয়ে? হ্যাঁ, হ্যাঁ। কোন একজন সৈনিক মারা গেছেন, কোন একটা পরিবারের রাজনৈতিক দ্বন্দ্বে একজন পুরুষ মারা গেছেন, মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, সংবাদ মাধ্যমে ছবি তুলে দেওয়া হয়, কাদের ছবি? কাঁদছে, অসহায়, ভেঙে পড়েছে, ছবিগুলো কাদের? পুরুষদের। দেখবে সমস্ত অসহায় মেয়েদের অসহায়তার ছবি, এত ভেঙে পড়েছে, এত কাঁদছে, সব মেয়েদের ছবি। মেয়েদের কিরম বানিয়ে রেখা হয়েছে যে হাতখানা কাঁধে, হাতখানা রাখবে, পুরুষের একটা হাত থাকতে হবে। রাস্তায়, বাড়িতে একটা কথা বলে শেষ করি, বাড়িতে ছেলে মেয়েদের দেখে না এখন, এখন সব করছে টচ্ছে, ছেলেদের বাচ্চাদের মানুষ করে না পুরুষরা, কিন্তু বাইরে বেরোলেই পুরুষটা কিন্তু ওই বাচ্চাটাকে কাঁধের উপরে নেয়। তখন তার শারীরিক শক্তিতে সে যে বলিয়ান, ওটুকু দেখায়, বাচ্চাটা তার কাঁধের উপরে, মেয়েটা তার পাশে পাশে, মহিলা তার পাশে পাশে যায়। অর্থাৎ এই যে সহায় সম্বল সবকিছু ওই পুরুষ, আমি কিন্তু এটা একদম মানি না, জীবনে কখনো মানিনি, আজও মানি না। এই অবস্থানটাই আমাদের প্রকটিত হয়ে যাচ্ছে। এই যে সিঁদুর, সিঁদুর যদি মিছে যায় মাথার, তাহলে তার মতন অসহায় নারী আর নেই। এই আবেগটাকেই এখানে, মানুষকে, একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক, তার প্রিয় মানুষটা চলে যে যন্ত্রণা, সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু তার জন্য সিঁদুর দিয়ে মাপতে হবে, এটাই খুব মারাত্মক। আমি কেতনের কাছে আসবো, কারণ একদম শেষে চলে এসেছি। এক মিনিট। কেতন। একদম একদম ঠিকই, যে মানে একজন দেখানো হচ্ছে যে একজন মহিলা, তার হাত কেটে গেল, পা কেটে গেল, সব থেকে বেশি কিন্তু তার মানে অসহায় হবে, বা সব থেকে বেশি করুণ তার অবস্থা হবে যখন তার স্মৃতির সিঁদুরটা যখন থাকবে না। মানে সিঁদুরটাই হচ্ছে তার, যাতে মানে আত্মা প্রাণ সবকিছু না, তার সিঁদুরের প্রতি তার একটা আবেগ, তার একটা ভালোবাসা অবশ্যই থাকতে পারে, কিন্তু সেই সিঁদুরটাই তার পুরো ব্যক্তিত্বটা, এই যে ব্যাপারটা কিন্তু আমরা মানতে পারছি না। আর বাকি আজকের যতগুলো আলোচনা হলো এই যে ভাষা নিয়ে, এই ভাষার মধ্যে কিন্তু অনেকগুলো দিকের সাথে সাথে কিন্তু একটা ওই বাজারের একটা ব্যাপারও আছে। মানে ধরুন আজকে তো আর রাজনৈতিক দলগুলো তো আর মতাদর্শনের উপর ছিল না, তারা একটা কোম্পানি হয়ে গেছে। যেরকম কোম্পানির একটা একদম। সবসময় থাকবে যে আমাকে প্রফিট করতেই হবে, ঠিক রাজনৈতিক বাজারে দলগুলোর কোনটা আজকে খাচ্ছে, tendency বাজারে আছে কোনটা খাচ্ছে, একদম। যে যে আমাদের মানে রাজনৈতিক দলের একটা কম্পালশন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের মতাদর্শন যাই হোক আমার জিততে হবে। এবার জেতার উইনেবিলিটি, আজকের দুর্ভাগ্যজনক যে অনুব্রত মন্ডলের মতো লোকেদের উইনেবিলিটি বেশি, বা তারা 5টা এমএলএ বা 2টা এমপি জিতিয়ে দিতে পারবে। আর সংবাদ মাধ্যমের ব্যাপারটা হচ্ছে তারা তো উস্কানি দিয়ে দিয়ে একটা অনুব্রত কেষ্টকে, অনুব্রত মন্ডল এরাই তো বানিয়েছে, দাদা একটু গুড় বাতাস নিয়ে বলুন, দাদা একটু কি দবাই দেবেন একটু বলুন। একটা ভদ্রলোক এরা নির্বাচনে রাজনৈতিক ভাবে একটা রাজ্যকে একটা রোডম্যাপ দেখাচ্ছে, তাহলে প্রেস দেখায় না, তার বাইট নিলেও দেখায় না, কিন্তু ওই গুড় বাতাসে বলছে, কোন চরম চরম বলছে, কোনো গালাগাল দিচ্ছে, সেগুলো মিডিয়া গ্লোরিফাই করে টিআরপির লোভে। তো একদম আলটিমেটলি এটাই হবে। ঠিক, একদম শেষে চলে এসেছি সুকান্ত। ঠিক এই পরিমণ্ডলটা, এই সংস্কৃতি, পুরুষতান্ত্রিক ব্যবস্থাপনা,
যেগুলো সস্তা বাজারে খাবে সেগুলো উল্টো দিকে যে যাবে, মানে আমি তো বলতে পারি যে আমি একটা অনুষ্ঠান করি, এরপর একটা নির্বাচিত অংশ আমি একটা ইউটিউবেও দিই, কিন্তু তার মানে ভিউজ খুব কম, লোকে খুব কম দেখে। আমাকে অনেকেই বলে যে এইরকম না, একটু এমন কিছু যেগুলো খুব সস্তা হতে পারে, মানে সেগুলো ছড়িয়ে দাও, সেগুলো হলে হবে। কিন্তু কি মুশকিল, কি করে করব, মানে আমার ইয়েটা ছেড়ে আমি নেমে আসবো, এটা কি করে সম্ভব, মানে বাজারে খাওয়াতে হবে আর কি। দেখো, বাজারজাত করার প্রক্রিয়া যেটা একটু চেতন বলল, ঠিকই বলেছো যে বাজারজাতর ক্ষেত্রে মোড়কটা বেশি ইম্পর্টেন্ট। এবং মানে মোড়কটা যে যেভাবে করছে সেটা হচ্ছে আমাদের একটু আগে মীরাতুঞ্জি বললো, আমি সেই কথাটাই বলতে গেছি। আসলে রাজনৈতিক সামাজিকরণ প্রসেসটা তো শিক্ষাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, তবে প্রথাগত শিক্ষা তো বিশ্বকবিও নেননি। তবে আমি বলতে চাই যে লালু প্রসাদ যাদবকে কিন্তু শিক্ষাটা, অনেকেই বলে তার তো শিক্ষা নেই, কিন্তু তাকে আমি ভালো রাজনীতিবিদ হিসেবে, মানে আমার মতে এটা আমি খুব মনে করি না। কিন্তু আমি পাশাপাশি এটাও বলি যে শিক্ষা মানে রাজনৈতিক শিক্ষা, সেই শিক্ষা সে কিন্তু বাস্তব ঘাত প্রতিঘাতেও শিখতে পারে, আমি সেটা বলেছিলাম। এবার যেটা আমি বলছিলাম যে একটা খুব প্রচলিত শব্দ রয়েছে, একটা মানে বিজ্ঞাপনে বারবার ব্যবহৃত হয়েছে, আমি এর খুব প্রতিবাদ করি মীরাতন্দি, যে লড়কে কবি রোতে নেই। এটাও কিন্তু ঠিক নয়। কারণ একটা জায়গায় কোথাও গিয়ে কিন্তু যে আমি ছেলে বলে কাঁদতে পারবো না, এই যে এটাও তো এই ভাবনাটাও পুরুষতন্ত্রের, আমাদের মধ্যে রেখে একদম দেওয়া হয়েছে। এটাও তো ছেলেরা পুরুষতন্ত্র করে একদম। মানে মানে এটা কিন্তু আপনার কথা একদমই ঠিক, যে আমি তো আমার মিসেসকে বলি যে আমি রক্ত মাংসের, আমি কাঁদতে খুব ভালোবাসি, বিরাটুন্দে আমি খুব কাঁদি, কারণ আমি একটুকু কাঁদা রাখতে পারি না, কারণ আমার মনে হয় আমার বহিঃপ্রকাশ, আমার আবেগ, আমি ছেলে বলে পারবো না, মেয়ে বলে পারবে একই রকম ভাবে। এটাকে নরেন্দ্র মোদী যেটা করেছে সিঁদুরের নামটা দিয়ে, মানে মানুষকে বোকা বানানো ছাড়া কিছু নয়। মানে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দেখি যে ডারকে আগে জিত হে, কিন্তু ডারকে আগে পাহাড় থেকে নেমে মৃত্যু আছে, সেটা কিন্তু সে অ্যাডভার্টাইজমেন্ট বলে না। মানে ডারকে আগে জিত হে, কাল দুনিয়া মুঠি মে, মানে এই যে বিজ্ঞাপনের আলোকে রাজনীতিটাও মানে ওই কর্পোরেট জাত হয়ে গেছে। মানে সেখান থেকে বেরিয়ে আসার একটা জায়গা আমি বলতে চাই, তুমি যে বলছিলে যে ইউটিউবে ভিউজ আসে না, এর কারণ হচ্ছে আমাদের টেস্টটা বদলাতে হবে। আমাদের টেস্টটা বড্ড হয়ে গেছে যে একটু খুব ঝাল মশলা দিয়ে আমরা খেতে ভালোবাসি। মানে মাংসটা লাল হলে খুব ভালো, এমনি যদি মাংসটা একটু ঝোলটা মানে একটু মানে কি বলবো, সেটা সিম্পল তো ভাবে বলতে গেলে ঝোল, সেটা ভালো হবে না। মানে আমরা না একটা কোনোভাবে হাইপোথিসিস নিয়ে নিচ্ছি, এই হাইপোথিসিসটা বোধহয় কোনো কারণে মানুষ বিয়ে করতে ভালোবেসে ফেলেছে। যে অনুব্রত মণ্ডলের জন্য একজন ছাত্র সংগঠনের নেতা, সে ওর হয়ে বলছে কি কারণে, ও জানে যে যেদিন অনুব্রত বাবু আবার ফর্মে আসবেন, মানে সব ফিরে পাবেন, তাকে কিছু দেবে। মানে দেওয়া পাওয়া, এই রাজনীতির মধ্যে পড়ে আসল আমরা রাজনীতির যে বীজ বাষ্পে, মানে এটা বীজ বাষ্পই বলতে পারি, এখান থেকে পরিত্রাণের রাস্তা আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে। আমাদের সচেতন হতে হবে, কোন খাদ্য কোনটা একদম অখাদ্য একদম এইটা বুঝতে হবে। একদম। আমার সময় একদম শেষ। আমি শুধু এটুকু বলবো যে হ্যাঁ, খুব কঠিন অবস্থায়, কিন্তু রাস্তাটা একদম ফাঁকা হয়ে যায়নি। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সে রাস্তায় একটাও লোক নেই এমনটা নয়। আমি কেতনকেও বলছি, হ্যাঁ অল্প দেখে, কিন্তু দেখে, ফলে ফাঁকা নয়, এখনো ফাঁকা নয়। কে বলতে পারে এই সংখ্যাটাই আস্তে আস্তে বাড়বে না? আমরা অন্তত প্রত্যাশা করব এই সংখ্যাটাই বাড়বে। রুচি মানুষ, কেতন বলেছে যে আগামী কয়েক প্রজন্ম পরে কিছু মানুষ আসবে যারা জিজ্ঞাসা করবে সমাজটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, আপনারা কি করছিলেন? আমি বলছি আমরা অন্তত সেই শটটা বজায় রাখি, যে অন্তত দেখিয়ে কেউ বলবে যে তখন কিন্তু কেউ অন্যরকম করে বলেছিল, প্রচলিত ধারার বাইরে গিয়ে অন্যরকম একটা স্বর তুলতে চেয়েছিল। হয়তো সেই সময় কম লোকে তার কথা আস্থা রেখেছিল, বিশ্বাস করেছিল, কিন্তু ভরসাটা সে রেখেছিল। ওই যে সব লড়াই আসলে, হ্যাঁ মীরাতুন্দি এক কথা যোগ করে দিয়ে, আমি যেহেতু ওই মস্তিষ্কের কথা দিয়ে শুরু করেছিলাম তোমার সঙ্গে, সেই জন্য যুক্ত করে দিই সকলের কথার সঙ্গে। গালিগালাজ কিন্তু মানুষ তখনই করে যখন মস্তিষ্কের কারবারটা যখন আর সে একদম করতে পারে না, মাথাটা কাজ করে না, তখন গালি দেয়। তো সেইটাই অভাব সবাইকে দেখা অনেক যাচ্ছে। ধন্যবাদ। আমার সময় একদম শেষ। ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই জায়গাতেই অবস্থান করব। হয়তো অল্প সংখ্যক মানুষ পাবো, কিন্তু আমরা বিশ্বাস করি শূন্য নয়, আমরা একটু একটু করে এই বৃত্তটাকেই বাড়াতে পারবো।